আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি তোমাদের ক্লাস নিচ্ছি নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় নবজীবনের সূচনা। এই অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়ে আমরা আজকে অনেক কিছু জানব। আমি আশা করব তোমরা মনোযোগ সহকারে আজকে আলোচনাগুলো শুনবে। আজ থেকে প্রায় ৩৫০ কোটি বছর আগে পৃথিবীতে প্রথম প্রাণীর উৎপত্তি হয়। পৃথিবীর জলবায়ু তখন স্থির ছিল না। তারপর কয়েক শত কোটি বছর পরে পৃথিবী শান্ত, তার জলবায়ু মোটামুটি স্থিতিশীল। পৃথিবীতে এখন বহু প্রজাতির জীবের বসবাস। মানুষের জীবন শুরু হয় মাতৃগর্ভে, মায়ের ডিম্বাণু এবং বাবার শুক্রাণুর মিলনে সৃষ্টি হওয়া একটি কোষ থেকে। মানুষের জীবনকালে প্রথমে সে থাকে শিশু, পরবর্তীকালে শিশু থেকে ধাপে ধাপে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়। জীবনকালের এই পরিবর্তনের একটি ধাপ বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকালে মানবদেহের দৈহিক ও মানসিক পরিবর্তন ঘটে। শিক্ষার্থীরা, শুরুতেই আমরা জানব বয়ঃসন্ধিকাল সম্পর্কে। বয়ঃসন্ধিকাল শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট বিশেষ কিছু হরমোনের প্রভাবে 11 থেকে 19 বছর বয়সের ছেলে বা মেয়েদের মাঝে আকস্মিকভাবে যে শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনের সময়কালকে বয়ঃসন্ধিকাল বলে। বয়ঃসন্ধিকালে ছেলেদের শরীরে বিভিন্ন পরিবর্তনের জন্য দায়ী হরমোন হল টেস্টোস্টেরন এবং মেয়েদের শরীরে বিভিন্ন পরিবর্তনের জন্য দায়ী হরমোন হল এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। এখন আমরা জানব বয়ঃসন্ধিকালের পরিবর্তন সমূহ। বয়ঃসন্ধিকালে কি কি পরিবর্তন হয়? বয়ঃসন্ধিকালে পরিবর্তনগুলোর মধ্যে দৈহিক বা শারীরিক পরিবর্তনগুলোই প্রথমে চোখে পড়ে। এই পরিবর্তন দেখলেই বোঝা যায় যে কারো বয়ঃসন্ধিকাল চলছে। বয়ঃসন্ধিকালে যেসব পরিবর্তন দেখা যায় সেগুলো প্রধানত 3 রকম। আমি আবারও বলছি, বয়ঃসন্ধিকালে যেসব পরিবর্তন দেখা যায় সেগুলো প্রধানত 3 রকম। যথা শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, আচরণগত পরিবর্তন। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শোনো। শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, আচরণগত পরিবর্তন। শারীরিক পরিবর্তনটা কিরকম এখন আমরা একটু জানবো। এ সময় দ্রুত লম্বা হয়ে ওঠা এবং দ্রুত ওজন বেড়ে যাওয়া, ছেলেদের দাড়ি গোঁফ গজাবে, মেয়েদের স্তন বর্ধিত হতে শুরু করবে, শরীরের বিভিন্ন অংশ লোম গজানো, ছেলেদের স্বরভঙ্গ হওয়া ও গলার স্বর মোটা হয়ে যাবে, ছেলেদের বীর্যপাত এবং মেয়েদের মাসিক শুরু হবে, ছেলেদের বুক চওড়া হয়ে উঠবে এবং মেয়েদের কোমরের হাড় মোটা হয়ে উঠবে। এই হলো বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তন। এখন আমরা জানবো মানসিক পরিবর্তন। বিশেষত নিকটজনের মনোযোগ, যত্ন ও ভালোবাসা পাওয়ার ইচ্ছা তীব্র হবে, আবেগ দ্বারা চালিত হওয়ার প্রবণতা সৃষ্টি হবে, ছেলে ও মেয়েদের মধ্যে সম্পর্কের বিষয়ে কৌতূহলতা সৃষ্টি হবে, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি হবে, মানে হচ্ছে ছেলে মেয়ের প্রতি, মেয়ে ছেলের প্রতি।
মানসিক পরিপক্কতার পর্যায় শুরু হবে এবং পরনির্ভরতার মনোভাব পরিবর্তিত হয়ে আত্মনির্ভর হওয়ার পর্যায়টি তখন শুরু হবে। এখন আমরা জানব আচরণগত পরিবর্তন। আচরণগত পরিবর্তনে প্রথমে আমরা যেটি লক্ষ্য করব তা হচ্ছে প্রাপ্তবয়স্কের মতো আচরণ করা শুরু করবে। সেই যে একজন আলাদা ব্যক্তিত্ব বিভিন্ন আচরণের মাধ্যমে এই বিষয়টি প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। প্রত্যেক বিষয়ে নিজের মতামত প্রতিষ্ঠা করতে চাইবে এবং দুঃসাহসিক ও ঝুঁকিপূর্ণ কাজে প্রবৃত্ত হবে। এই হচ্ছে বয়ঃসন্ধিকালে পরিবর্তন। এখন আমরা জানব বয়ঃসন্ধিকালে পরিবর্তনের কারণ। কি কারণে বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের পরিবর্তন আসে। বয়ঃসন্ধিকালে যেসব পরিবর্তন ঘটে তার জন্য দায়ী হরমোন নামক একটি রাসায়নিক পদার্থ, যা অন্তঃকরা গ্রন্থিকে নিঃসৃত হয়। আমি আবারও বলছি, বয়ঃসন্ধিকালে যেসব পরিবর্তন ঘটে তার জন্য দায়ী হরমোন নামক একটি রাসায়নিক পদার্থ, যা অন্তঃকরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। মেয়েদের শরীরে বিভিন্ন পরিবর্তনের জন্য দায়ী প্রধানত দুটি হরমোন। এই হরমোন দুটির নাম হলো এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। আমি আবারও বলছি, এই দুটি হরমোন হচ্ছে এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। এই হরমোনের কারণে মেয়েদের ঋতুস্রাব বা যেটাকে মাসিক বলা হয় তা শুরু হবে। বয়স যখন 10 থেকে 17 বছর হয় সাধারণত তখনই মেয়েদের ঋতুস্রাব শুরু হয়। নারীর সন্তান ধারণের সক্ষমতার লক্ষণ হলো নিয়মিত ঋতুস্রাব হওয়া। আর ঋতুস্রাব শুরু হওয়া অর্থ হচ্ছে সুস্বাস্থ্যের লক্ষণ। বাংলাদেশের নারীদের সাধারণত 45 থেকে 55 বছর বয়সের মধ্যে ঋতুস্রাব বন্ধ হয়ে যায়। আর এটি মাসে 28 দিন পর বা 1 মাস পর এই প্রক্রিয়াটি চলে এবং এটি 3 থেকে 7 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। আর বয়ঃসন্ধিকালে ছেলেদের শরীরের বিভিন্ন পরিবর্তনের জন্য যে হরমোন দায়ী তার নাম হলো টেস্টোস্টেরন। এই হরমোনের প্রভাবে ছেলেদের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে। ছেলেদের গলা স্বর ভারী হয়, মুখে দাড়ি ও গোঁফ গজায়, দ্রুত দৈহিক বৃদ্ধি পায়। 13 থেকে 15 বছরে ছেলেদের শরীরে শুক্রাণু তৈরি হয় এবং মাঝে মাঝে রাতের বেলা ঘুমের মধ্যে বীর্যপাত ঘটে। ছেলে ও মেয়ে উভয়ের মাঝে শারীরিক পরিবর্তনের পাশাপাশি তখন মানসিক পরিবর্তনটা চলে আসে। তারপর ছেলে ও মেয়েরা এই বয়সে কল্পনা প্রবণ হয়ে ওঠে। তখন তারা আবেগ দ্বারা চালিত হয়। তারা পরিপাটি রূপে নিজেকে সাজিয়ে রাখতে চায়। এ সময় ছেলেরা মেয়েদের প্রতি আবার মেয়েরা ছেলেদের প্রতি আকর্ষণ বোধ করে। এভাবেই ধীরে ধীরে কিশোরীরা বা ছেলে মেয়েরা প্রাপ্তবয়স্ক মানুষে পরিণত হতে শুরু করে। এ হচ্ছে বয়ঃসন্ধিকালে পরিবর্তনের কারণ। এখন আমরা জানব বয়ঃসন্ধিকালীন বিবাহ ও গর্ভধারণ। বয়ঃসন্ধিকালীন সময়ে যদি কোনো মেয়ের বিবাহ হয় সেক্ষেত্রে কি কি সমস্যা হবে তা আমরা এখন জানব। প্রথমে বয়ঃসন্ধিকালীন বিয়ে হলে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাবে। তারপরে স্বাস্থ্যগত সমস্যা দেখা দিবে। এরপরে শিক্ষাগত সমস্যা দেখা দিবে। পারিবারিক সমস্যা লেগে থাকবে। আর্থিক সমস্যা দেখা দিবে। এখন আমরা বয়ঃসন্ধিকালীন বিবাহ গর্ভধারণ সম্পর্কে একটু জানব।
বাংলাদেশের আইন অনুযায়ী বিয়ের জন্য মেয়েদের বয়স কমপক্ষে 18 বছর এবং ছেলেদের জন্য কমপক্ষে 21 বছর হতে হয়। উপযুক্ত বয়স হওয়ার আগেই মেয়েদের বিয়ে দিয়ে দিলে তারা কোনো না কোনো অসুবিধার সম্মুখীন হয়। যেমন অপরিণত বয়সে গর্ভধারণ। গর্ভধারণ কি সেটা এখন আমরা জানবো। পুরুষের শুক্রাণু যখন মেয়েদের ডিম্বাণুর সাথে মিলিত হয় তখন একটি মেয়ে গর্ভধারণ করে, অর্থাৎ তার শরীরে সন্তান গড়ে ওঠার প্রক্রিয়া শুরু হয়। মেয়েদের জন্য এটি একটি বিশেষ শারীরিক প্রক্রিয়া এবং শুধু সন্তান গর্ভে এলেই শরীরের এই বিশেষ পরিবর্তনগুলো ঘটে এবং এই যে পরিবর্তন ঘটবে তার কিছু বিশেষ লক্ষণ প্রকাশ পাবে। তা হচ্ছে বমি বমি ভাব হবে, মাথা ঘুরাবে এবং বারবার প্রস্রাব হবে। এখন আমরা জানব বয়ঃসন্ধিকালীন সময়ে বিবাহ দিলে যে স্বাস্থ্য ঝুঁকি হয় সেই স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে। সন্তান জন্ম দেওয়া খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। অপরিণত বয়সে একটি মেয়ের মা হওয়ার মতো মানসিক পরিপক্কতা কিংবা শারীরিক প্রস্তুতি বা পূর্ণতা থাকে না। একটি মেয়ে যদি 20 বছরের আগেই গর্ভবতী হয় তখন তাদের নিজেদের শারীরিক বৃদ্ধি ও গঠন সম্পূর্ণ হয় না বলেই তারা নানান ধরনের শারীরিক সমস্যা সম্মুখীন হয়। স্বাস্থ্যগত সমস্যার কথা যদি বলি, অপরিণত বয়সে গর্ভধারণের ফলে গর্ভাবস্থায় রক্তক্ষরণ, শরীরে পানি চলে আসা, খুব বেশি ব্যথা হওয়া, চোখে ঝাপসা দেখবে, এমনকি গর্ভপাত পর্যন্ত ঘটে যাবে। তখন মা ও সন্তানের মৃত্যু ঝুঁকি বেশি থাকে। অপরিণত বয়সে গর্ভে সন্তান এলে সন্তানের বেড়ে ওঠার জন্য গর্ভে পর্যাপ্ত জায়গা থাকে না, ফলে কম ওজনের শিশু জন্ম নেয়। এসব শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। বড় হওয়ার পর এসব শিশু স্বাস্থ্যবান এবং সফল মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে না। এবার আমরা জানবো শিক্ষাগত সমস্যা সম্পর্কে। বিদ্যালয়ে পড়ার সময় যদি কোনো মেয়ে গর্ভধারণ করে তবে তার লেখাপড়া বন্ধ হয়ে যায়, কারণ সে বিদ্যালয়ে যেতে লজ্জা পায়, বিদ্যালয়ে যায় না। তার মানসিক চাপ বেড়ে যায় এবং নানান অশান্তিতে সে ভুগতে শুরু করে। এসব কারণে সে ঘরে বসেও লেখাপড়া করতে পারে না, যার ফলে সে পূর্ণ শিক্ষিত হয়ে উঠতে পারে না। এবার আমরা জানবো পারিবারিক সমস্যা। অপরিণত বয়সে যদি কোনো মেয়ে গর্ভধারণ করে তখন মেয়েরা সুস্থভাবে অন্যান্য কাজকর্ম করতে পারে না। অসুস্থ হয়ে পড়ার কারণে তার পরিবারে অশান্তি দেখা দেয়। তখন পরিবারের মধ্যে ঝামেলা লেগেই থাকে, সমস্যা লেগেই থাকে। এরপরে আমরা জানবো আর্থিক সমস্যা, যেটি খুব গুরুত্বপূর্ণ একটি সমস্যা। স্বাভাবিক গর্ভধারণে চিকিৎসকের নিয়মিত পর্যবেক্ষণ এবং পরামর্শ হলেই কাজ হয়ে যায়। কিন্তু কোনো মেয়ে যদি অপরিণত বয়সে গর্ভধারণ করে 9 মাসের পুরো সময় জুড়ে তাকে চিকিৎসকের পরামর্শ নিতে হয়। এছাড়া যদি কোনো জটিল স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয় বারবার চিকিৎসকের কাছে যেতে হবে। চিকিৎসক ওষুধপত্রের জন্য চিকিৎসক যখন তাকে চিকিৎসা করে ওষুধপত্র দেয় তখন অনেক অর্থের প্রয়োজন হয়। পরবর্তী মায়ের জন্য বিশেষ করে গর্ভবতী মায়ের জন্য অতিরিক্ত পুষ্টিকর খাদ্য ব্যবস্থা করতে হয়। এতে বেশ অর্থের প্রয়োজন হয়। সব মিলিয়ে পরিবারের উপর একটা বিশাল চাপ সৃষ্টি হয়। এখন আমরা জানবো টেস্ট টিউব বেবি সম্পর্কে। টেস্ট টিউব বেবি কি সেটি আমরা এখন একটু বোঝার চেষ্টা করি। টেস্ট টিউব বেবি কৃত্রিম উপায়ে
দেহের বাইরে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটিয়ে প্রাথমিক ভ্রূণ সৃষ্টি করে, সেটি নারীদের জরায়ুতে প্রতিস্থাপনের মাধ্যমে শিশুর জন্ম হলে তাকে টেস্ট টিউব বেবি বলা হয়। আবারও বলছি, কৃত্রিম উপায়ে দেহের বাইরে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটিয়ে প্রাথমিক ভ্রূণ সৃষ্টি করে, সেটি নারীদের জরায়ুতে প্রতিস্থাপনের মাধ্যমে শিশুর জন্ম হলে তাকে টেস্ট টিউব বেবি বলা হয়। ইতালির বিজ্ঞানী ডক্টর পেট্রোসি 1959 সালে প্রথম টেস্ট টিউব বেবির জন্ম দানের প্রক্রিয়া সম্পন্ন করেন। তবে তিনি ততটা সফলতা অর্জন করতে পারেননি। তার জন্ম নেওয়া শিশুটি মাত্র 29 দিন বেঁচে ছিল। ডক্টর পেট্রোসির পরে প্রায় 19 বছর পরে 1978 সালে ইংল্যান্ডের ডক্টর প্যাট্রিক স্ট্র্যাপটু ও ডক্টর রবার্ট এডওয়ার্ডের প্রচেষ্টায় লুইস জন ব্রাউন নামে একটি টেস্ট টিউব বেবি জন্মায়। এই দুই বিজ্ঞানী একটি টেস্ট টিউব বেবি জন্মদান করেন। পর্যায়ক্রমে কতগুলো প্রক্রিয়া অনুসরণ করে ইনভিট্রো ফার্টিলাইজেশন ঘটিয়ে টেস্ট টিউব বেবির জন্ম দেওয়া হয়। এখন আমরা সেই প্রক্রিয়াগুলো সম্পর্কে জানব। প্রক্রিয়াগুলো হলো, সক্ষম দম্পতি থেকে ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করে বিশেষ ধরনের পালন মাধ্যমে এদের মিলন ঘটানো হয়। তারপর পালন মাধ্যমে প্রাথমিক ভ্রূণ উৎপাদন হয়। উৎপাদিত ভ্রূণকে স্ত্রী জরায়ুতে প্রতিস্থাপন এবং সবশেষে প্রসূতির পরিচর্যা ও সন্তান লাভ সম্পন্ন করা হয়। নিঃসন্তান দম্পতির সন্তান লাভের জন্য আজকাল এই প্রক্রিয়া আমাদের দেশেও বেশ ভালোভাবে চালু হচ্ছে। এখন আমরা জানব সন্তানের লিঙ্গ নির্ধারণ, যেটি খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট। সন্তানের লিঙ্গ নির্ধারণ। ডিম্বাণু ও শুক্রাণু মিলে গর্ভধারণ হয় এবং মিলিত কোষে মানুষের 23 জোড়া ক্রোমোজোম থাকে এবং সেটি ধীরে ধীরে পূর্ণাঙ্গ মানব সন্তানের জন্ম নেয়। যদি এটি 22 জোড়া অটোজোম এবং XX সেক্স ক্রোমোজোম নিয়ে বেড়ে ওঠে, তাহলে কন্যা সন্তান হিসেবে জন্ম নেবে। যদি এটি 22 জোড়া অটোজোম এবং XY সেক্স ক্রোমোজোম নিয়ে গড়ে ওঠে, তাহলে পুত্র সন্তান হিসেবে জন্ম নেবে। সেক্ষেত্রে আমরা চিত্রটি বোঝার জন্য এভাবে আঁকতে পারি। খেয়াল করো, XY বাবা, XX মা। যখন বাবার Y শুক্রাণু মায়ের X ডিম্বাণুর সাথে মিলবে, তখন সন্তান জন্ম নেবে, ছেলে সন্তান বা পুত্র সন্তান। আবার যখন বাবার X শুক্রাণু এবং মায়ের X ডিম্বাণু মিলিত হবে, এই XX, তখন মেয়ে বা কন্যা সন্তান জন্ম লাভ করবে। এক্ষেত্রে আমরা খুব সহজে বুঝতে পারবো যে XY ছেলে সন্তান, XX মেয়ে সন্তান। এক্ষেত্রে এরপরে আমরা জানবো পৃথিবীতে জীবনের উৎপত্তি।
জীবনের উৎপত্তি যে প্রথম সমুদ্রের পানিতে হয়েছিল এ সম্পর্কে কোনো দ্বিমত নেই। বৈচিত্র্যময় পৃথিবীতে আমরা যেসব জীবের সঙ্গে পরিচিত তাদের মধ্যে 10 লাখের বেশি প্রাণী প্রজাতি এবং 4 লাখের মতো উদ্ভিদ প্রজাতি শনাক্ত করা সম্ভব হয়েছে। বিভিন্ন বিজ্ঞানীর মতানুসারে প্রায় 450 কোটি বছর আগে এই পৃথিবী একটি উত্তপ্ত গ্যাস পিণ্ড ছিল। একসময় সমুদ্রের পানিতে প্রাণের আবির্ভাব হয় এবং সমুদ্রের পানিতে সৃষ্ট জীবকুলের ক্রমাগত পরিবর্তনের ফলে বর্তমানে জীববৈচিত্র্যময় জীবজগতের সৃষ্টি হয়েছে। এই অধ্যায়ে তোমরা বাকি পার্টগুলো রিডিং করে নিবে। রিডিং করলে তোমরা বুঝতে পারবে যে বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করা দরকার। এতক্ষণ আমি এই অধ্যায়ের সেই পার্টগুলো আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা এই অধ্যায়টি ভালোভাবে রিডিং করে নেবে। রিডিং করার সময় যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা আজকের এই আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনছ এবং তোমরা যখন এই অধ্যায়টি রিডিং করতে যাবে আজকের এই আলোচনাগুলো তোমাদের বোঝার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। আজ তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে এবং বাসায় থাকবে, মা বাবার কথা শুনবে। যেহেতু বর্তমান সময়ে একটি রোগ মহামারী আকার ধারণ করেছে, সেই রোগটি হচ্ছে করোনা রোগ, যেটাকে করোনা ভাইরাস নামে পুরো বিশ্বে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তথাপি আমাদের দেশও এই ভাইরাস থেকে রেহাই পায়নি। তাই তোমাদের বিশেষভাবে অনুরোধ করব তোমরা বাসায় থাকবে এবং তোমাদের পড়ালেখাটা ঠিকভাবে চালিয়ে যাবে। অবশ্যই মা বাবার কথা শুনবে। আল্লাহ হাফেজ।